বঙ্গোপসাগর বিক্রি করে তেল গ্যাস আমেরিকার কাছে বন্ধক দেয়া যায় কিনা? দেখুন, আমি 89 এর হ্যান্ডবুক, সিআই এর হ্যান্ডবুকটা আমার হস্তগত হয়েছিল। সেখানে প্রত্যেকটা দেশের উপর একটা করে চ্যাপ্টার আছে। তো বাংলাদেশের উপরে যে চ্যাপ্টারটা, সেখানে আবার বলাও আছে কোন দেশ কি কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। তা আমাদের এখানে 4টি এলিমেন্টের কথা বলা আছে দেখলাম। একটি হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে টিম্বার, আরেকটি হচ্ছে ইউরেনিয়াম, আরেকটি হচ্ছে হাইড্রোকার্বন অর্থাৎ তেল এবং গ্যাস, ইনশোর অফশোর দুটোই। তার মানে আমাদের বঙ্গোপসাগর হাইড্রোকার্বন ভরপুর। তো ন্যাচারালি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এটি গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে আমাদের এখানে ইউরেনিয়াম আছে যেটা আমরা জানি না। তো ফলে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই আপনার অবহেলা করার মতো কোনো অঞ্চল নয়। ইউরেনিয়াম কোথায় আছে? ইউরেনিয়াম আছে আমার জানা মতে বৃহত্তর সিলেট অঞ্চলে। আর যেটি বলা হয় আমাদের জিওলজিক্যাল সার্ভে টার্ভে এইসব অঞ্চল থেকে, যে কক্সবাজারের বালুকা বেলায় আপনার এই ধরনের উপকরণ আছে, এবং সেটি নিয়ে অস্ট্রেলিয়ানরা একটা পাইলটিংও করেছিল। সেটার অবশেষ এখনো কক্সবাজারে আছে। আর আমি শুনেছি এই ইউরেনিয়ামটা, এটা ঠিক অত কোয়ালিটি ইউরেনিয়াম না, এটা বরং এটার কয়েক গ্রেড নিচের ইউরেনিয়াম এরকম। বিষয়টা যেটা কক্সবাজারের বালুকা বেলা যে ইউরেনিয়াম সেটা নিম্নমানের, কিন্তু আমাদের গ্রেটার সিলেটে যে ডিপোজিট আছে সেটা একেবারে আপ টু দা মার্ক যেটাকে বলে। সেটার ব্যাপারে কিন্তু ন্যাচারাল ইউরেনিয়াম। এবং আমাদের এখানে আমি বিষয়টা নিয়ে তো খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুই দলের বোদ্ধা দুইজন লোককে আমি জিজ্ঞেস করেছি, দুজনই মন্ত্রিত্ব করেছেন। ডক্টর মঈন খান, তিনি বিজ্ঞানী, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও ছিলেন তিনি। তাকে আমি জিজ্ঞেস করেছি, তার কোনো ক্লু নাই এ ব্যাপারে। আমি আবুল হাসান চৌধুরী, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আবু সাইদ চৌধুরীর পুত্র, এবং আওয়ামী লীগের আমলে তিনি মন্ত্রিত্ব করেছেন, তাকে জিজ্ঞেস করেছি, তারও কোনো ক্লু নাই। জিওলজিক্যাল সার্ভেকে জিজ্ঞেস করেছি, তাদের কোনো ক্লু নাই। ডিজিএফআই যারা সংশ্লিষ্ট বিষয় দেখাশোনা করে তাদের জিজ্ঞেস করি, তাদের কোনো ক্লু নাই। এনএসআই কে জিজ্ঞেস করি, তাদের কোনো ক্লু নাই। স্পেশাল ব্রাঞ্চের কোনো ক্লু নাই। তার মানে এটা আমাদের নলেজের বাইরে, বাট ইট এক্সিস্ট। সিআইএ গাইড বই কখনোই আপনার ভুল তথ্য দেবে না, অন্তত তাদের জাতীয় স্বার্থে। মানে তারা জিনিসটা যদি আরেকটু খোলাসা করে বললেন, যে বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে, যতগুলি দায়িত্বশীল ব্যক্তি আছে, তারা বলছে তাদের কোনো ধারণাই নাই, কিন্তু সিআইএ বলছে আছে। জি, এটা কেমন কথা বলতেছেন? সেটাই তো, মানে তাদের কাছে যে নলেজ বেসটা আছে সেজন্যই তো তারা সুপার পাওয়ার। তাদের যে নোহাউ আছে সেটা তো আপনার আমার নাই। তা তো স্যাটেলাইট দিয়ে প্রতি ইঞ্চি জায়গায় কোথায় কি আছে দে নো দ্যাট। তো তাহলে আমরা তো শুনতেছি বঙ্গোপসাগরে তাদের মেইন আকর্ষণ। হ্যাঁ, তো সেক্ষেত্রে সিলেট আবার আপনি অন্য একটা ডাইমেনশন নিয়ে আসলেন। জি, আর মনে রাখতে হবে সিলেট অঞ্চলটা কিন্তু বাংলার অংশ না। তারা প্লেবিসাইট করে, গণভোট করে মাশরিকি পাকিস্তানে যোগ দিয়েছে ইন 47। আসামের অংশ, ঐতিহাসিকভাবে আসামের অংশ ছিল। হ্যাঁ, কিন্তু আপনি একটু ভয়ের কথা বলছেন, মানে সেই ক্ষেত্রে অনেক সময় আমরা বিভিন্ন রকম দাবি দাওয়া শুনি। সিলেট মানে আমরা আমাদের অখণ্ডতা থাকবে কিনা সেটা বলেন। দেখুন, যদি এটা মগের মুল্লুকে রূপান্তরিত হয়ে যায় স্থায়ীভাবে, তখন তো আসলে যেই উদ্দেশ্যে, যেই কারণে আপনার সিলেটবাসী মাশরিকি পাকিস্তানে যোগ দিয়েছিল, সেই মাশরিকি পাকিস্তানও নাই। এবং নতুনতর বাস্তবতায় তারা যদি দেখেন যে তাদের চেয়ে করিমগঞ্জ ভালো আছে, ডেফিনেটলি দে ক্যান থিঙ্ক, রিথিঙ্ক। এবং তাদের আপনার নিজস্ব ভাষা আছে, বর্ণমালা আছে, নাগরি স্ক্রিপ্ট আছে, তাদের উপভাষাও ডিফারেন্ট। ওটা তো প্রায় লুপ্ত, নাগরি ভাষা তো বিলুপ্ত। এবং সিলেট না নাগরি স্ক্রিপ্টের কথা আমি বলছি। এবং তারা
আপনার লন্ডনে অনেক জায়গায় দেখবেন যে জবের অ্যাডভার্টাইজমেন্ট যেটি হয় কমিউনিটির জন্য, সেখানে বলা থাকে যে আপনি সিলেটি জানেন কিনা, বাংলার কথা বলা হয় না। কিন্তু তারা ব্রডলি যেটা করেন বেঙ্গলি অ্যান্ড সিলটি, আর সিলেটিটা মাত, মানে সিলটি মাত করতে পারেন কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। না, সিলটি মাত করা আর সিলটি ভাষায় লেখালেখি করা, এটা দুটোর মধ্যে তো তফাৎ আছে, তাই না? সো এইসব বিষয়গুলো নিয়ে মাইনুস সুলতান কাজ করতেন অনেকদিন ধরে, আপনি জানেন সাহেবজাদা মাইনুস সুলতান। আপনার সেই কুলাউড়ার যে ম্যানর হাউস, আপনার নবাব আলী আমজাদ খান, তাদের সমসাময়িক পরিবার হচ্ছে সাহেবজাদা মাইনুস সুলতানদের পরিবার, এবং সেটা নিয়ে আমাদের এই সিপাহী যুদ্ধের একটা সম্পর্ক আছে। আপনার হাবিলদার রজব আলী খানের নেতৃত্বে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে চট্টগ্রামে, বারাকপুরে পরে হয়েছে। সেখান থেকে হাবিলদার রজব আলী খান অস্ত্রাগার এবং কোষাগার লুণ্ঠন করে হাতির পিঠেগুলো চড়িয়ে তিনি ভেবেছিলেন যে দেশীয় রাজ্য আগরতলার মহারাজার পৃষ্ঠপোষকতা পাবেন। আগরতলা মহারাজা উল্টো তার টেরিটরিতে ঢুকতেই দেননি। তখন তারা আপনার টিপারা, মানে বর্তমান কুমিল্লা অঞ্চল ধরে গিয়ে সোজা উপনীত হন আপনার কুলাউড়াতে। সেখানে আপনার এই সাহেবজাদা মাইনুস সুলতানের পরিবার তার জন্য বড় খানার আয়োজন করেন। তো সেটি আবার নবাব আলী আমজাদ খানের পরিবারের লোকজন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জানিয়ে দেয়। জানিয়ে দেওয়ার কারণে একজন লেফটেন্যান্টের নেতৃত্বে সোলজাররা যখন আসতে উদ্যত হয়, তখন তারা খাবার দাবার ফেলে সোজা লাতু বলে যে সীমান্ত স্টেশন আছে সেখানে উপনীত হন। সেই সময় ঘোরতর যুদ্ধ হয় ইংরেজদের সঙ্গে, এবং যুদ্ধে ইংরেজরা পরাজয় বরণ করে, এবং আপনার হাবিলদার রজব আলী খান আসামের গহীন জঙ্গলে প্রবেশ করেন। তারপর আর তাদের খুঁজে পাওয়া যায়নি, এবং এই কারণে যেহেতু তাদের সহায়তা করা হয়েছিল কোম্পানিকে, সেই জন্য নবাব আলী আমজাদ খানকে 390টা রাইফেল মেনটেন করবার অধিকার প্রদান করা হয়, নবাব টাইটেল প্রদান করা হয়। এবং এই সিলেটের যে সিম্বল আপনার আলী আমজাদের ঘড়ি, সেইটার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে। একটা কঠিন জটিল অবস্থা। এখন এত জটিলতার মধ্যে না যে সহজ করে কোনো উপায় আছে কিনা, কারণ কাতারে এই যে এখানে একটু আগে একজন একটা মন্তব্য করেছিলেন যে কাতারে বৈঠকের পর বৈঠক হচ্ছে, সেখানে সিআইএর লোকেরাও নাকি উপস্থিত আছে, এরকম খবরও এসেছে। ফলে আসলে তারা কি এই বিষয়গুলো আমলে নিচ্ছে, যে এই বিষয়গুলি মাত্র ইউরেনিয়ামের কথা বললেন? দেখুন, বাংলাদেশ কি কারণে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি সেই কথা বলেছি। এখন কোনোটাই তো ফেলনা নয়। আপনার ওয়াটার রিসোর্স বলুন, টিম্বার ভ্যালু বলুন, হাইড্রোকার্বন বলুন, কিংবা ইউরেনিয়াম বলুন, প্রতিটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। এবং ফিউচার ওয়ার ইন দ্য ওয়ার্ল্ড সেটা হবে সুপেয় জল নিয়ে, সেটার আধার হচ্ছে বাংলাদেশ। এখন তাহলে আমরা যে বাংলাদেশে এই অস্থিতিশীলতা দেখছি, তাহলে এগুলো তো আপাতত এগুলি মানে কমার, স্থিতিশীল হওয়ার তো কোনো লক্ষণ নাই। আপাতত নেই। তাহলে কি দাঁড়ালো তাহলে, মানে এখন আমাদের সশস্ত্র বাহিনী হচ্ছে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। তারা যদি মনে করেন যে দে উইল টেক দ্য স্ট্যান্ড, দে ক্যান রেস্কিউ দ্য নেশন। আদারওয়াইজ তারা যদি কন্টিনিউ করেন আপনার বাই স্ট্যান্ডার্ড হিসেবে রোল প্লে করতে থাকেন, তাহলে কপালে খারাপই আছে সবার জন্য। তো এখন অনেকেই তো বলছেন যে সেনাপ্রধান কিসের জন্য অপেক্ষা করছেন? এখন আল্লাহ গায়বুল আলিম, তিনি বলতে পারবেন কেন। তিনি তো ধর্মভীরু একজন মানুষ, সেই জন্য হয়তো হজব্রত করার মনস্থির করেছেন। এটা কি ওনার স্কেডিউল ছিল না, আগে থেকেই ছিল? এটা তো আর জানান দিয়ে করা হয় না, ব্যক্তিগত একটা ধর্মীয় অনুশাসন। এটা তো সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউশন তার হজ করতে যাচ্ছে না। এটা ভালো বলছেন। শেষ পর্যন্ত তাহলে আগামী রোজার আগে, আপনি এর আগে বলছিলেন যে সরকার অনেকখানি অস্থিরতা স্থবিরতার মধ্যে রয়েছে। সব জায়গায় ধরেন আমদানি রফতানি বন্ধ, সচিবালয় উত্তপ্ত,
বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এবং মানে ঈদ যত ঘনিয়ে আসবে এগুলি হয়তো আরো দুই একটা আন্দোলন সংগ্রাম বাড়বে। আমি কালকে দেখছিলাম দেবপ্রিয় ভট্টাচার্যের একটি বক্তব্য যে দেশে ২৭ লাখ মানুষ আরো দরিদ্র হয়েছে, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। সবকিছু মিলিয়ে যে একটা হতাশাচ্ছন্ন অবস্থা, এ থেকে মুক্তির আপাতত উপায় কি আছে? বরং আরো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা তাদের যে বকেয়া বেতন, এটা নিয়ে বরাবরই আমরা দেখেছি ঈদের আগে তারা স্ট্যান্ড নেন। এবারও হয়তো সেরকম অবস্থান তারা গ্রহণ করবেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এর মধ্যে বিএনপি আজকে একটা অনেক বড় সমাবেশ করেছে। সেখানে তারা বলেছে নির্বাচনের কথা, তারা বলছেই, বারবার করে বলছে, কিন্তু প্রধান উপদেষ্টা বা সরকারের তরফ থেকে তো এরকম নির্বাচন নিয়ে কোনো আলাপ তারা দিচ্ছেন না। সেক্ষেত্রে তারা তো ওই জুনের ভাঙা গান বাজিয়ে বেড়াচ্ছেন, জুনের আগে একদিনও নয়। জি, তো সেই ক্ষেত্রে বিএনপি করণীয় কি আছে? বিএনপি কি করবে? বিএনপি যেটি বলছে, যেমন মির্জা মহোদয় তিনি আজকে বললেন, মির্জা আব্বাস তিনি বললেন যে স্টার্লিং এই প্রকল্প আপনার হাজির করা হয়েছে মূলত আরাকান আর্মির জন্য। এই যে খোলামেলা কথা বলা শুরু করে দিয়েছেন, এখন কেউ তো আর বলতে বাকি রাখছেন না। আপনার সালাউদ্দিন মুখ খুলেছেন, মির্জা আব্বাস মুখ খুলেছেন, তারপরে আপনার অনেকেই কথা বলছেন এখন, আজকে নতুন না। পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে, আপনি বলছেন আইবল টু আইবল, রাইট? তো এরকম কি কোনো ব্যাপার ঘটছে যে ওইদিকে ধরেন কাতারে যদি বৈঠক হয়, এই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, আমেরিকার চার্জ অ্যাফেয়ার্স এবং আরো অনেক অনেক স্টেক হোল্ডার কিংবা অযাচিতভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যদি বৈঠক হয়, অ্যাট দ্য সেম টাইম যদি আমরা দেখি যে ভারত, রাশিয়া এবং চায়না একটা জোট হওয়ার কথা শোনা যাচ্ছে, এই ব্যাপারে কোনো ধারণা দিতে পারেন? আপনার ভারত, চায়না এবং রাশিয়া, এখানে কোইন্সিডেন্স না বিষয়টা। আপনার হিস্টোরিক্যালি ইন্ডিয়া ইজ নোন অ্যাজ সোভিয়েত ক্লায়েন্ট স্টেট। সেই লিগেসি হিসেবে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে তাদের সেই উষ্ণ হার্দ্য সম্পর্ক রয়ে গেছে। আর চীনের সঙ্গে বরাবরই ইডিওলজিক্যাল ড্রিফট থাকা সত্ত্বেও বড় ভাই ছোট ভাই একটা সম্পর্ক কিন্তু রয়ে গেছে। আর দুটি দেশই কমিউনিস্ট আপনার যে কালচার তাতে অবগাহন করা। তো ফলে ধরুন সিকিউরিটি কাউন্সিলও রাশিয়া এবং আপনার চায়না মোটামুটি এক পক্ষে থাকে, অন্য পক্ষে থাকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স। এরকম ভাবে বিভাজনটা, ভেটো পাওয়ার উইল্ড করবার ক্ষেত্রেও কিন্তু এরকম একটি বিভাজন আমরা দেখে অভ্যস্ত। তো ফলে এখানে যে পলিসিটা কাজ করতে পারে বা করছে, সেটা হচ্ছে এই অঞ্চল হচ্ছে ভারত এবং চায়নার ব্যাকইয়ার্ড, তাদের উঠোন। এখানে তাদের মধ্যে যত রকমের মনোমালিন্যই থাকুক না কেন, at the end of the day they are neighbors। কিন্তু ৭ সমুদ্র ১৩ নদীর ওই পার থেকে শ্যাম চাচা এসে যদি লাঠি ঘোরান বা ছড়ি ঘোরানোর চেষ্টা করেন, সে তো ন্যাচারালি উভয় পক্ষের জন্যই অস্বস্তিকর। এরকম একটি বিষয় আছে।